শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, কামাল এবং মামুনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আজ আসামিদের বিরুদ্ধে আনা 5টি অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দোষ স্বীকার করে মামলার রাজসাক্ষী হয়েছেন গ্রেপ্তারকৃত আসামি সাবেক আইজিপি মামুন। এর বিরোধিতা করেছেন আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে প্রধান উপদেষ্টার নির্দেশে সন্তোষ জানিয়েছেন বিএনপি এবং জামায়াত নেতারা। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের তাগিদ দেন তারা। এদিকে পথসভায় আবারও ফ্যাসিস্টদের বিচার, মৌলিক সংস্কার এবং নতুন সংবিধানের দাবি জানান এনসিপির নেতারা। এসএসসি এবং সমমানের পরীক্ষায় এবার কমেছে পাশের হার। পাশ করেছে 68.45%, যা গতবারের তুলনায় 14.5% কম। পাশের হার গত 15 বছরের মধ্যে সর্বনিম্ন। এবার জিপিএ 5-এর সংখ্যাও কমেছে 43,097 জন। পাশের হার এবং জিপিএ 5 দুটিতেই এগিয়ে মেয়েরা। কেন এমন ফলাফল, সে ব্যাপারে সংশ্লিষ্টরা জানিয়েছেন এবার ফল বাড়িয়ে দেখানোর নির্দেশ দেওয়া হয়নি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। অভিযুক্ত অন্য দুজন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। অপরাধের দায় স্বীকার করে মামলার রাজসাক্ষী হয়েছেন গ্রেপ্তারকৃত একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আরও জানাচ্ছেন মৌমিতা জান্নাত। 24 নভেম্বরে জুলাই হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী হিসেবে শেখ হাসিনাকে একক আসামি করে এই মামলা করা হলেও পরে এতে যুক্ত করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনকে হত্যাকাণ্ডে উস্কানি, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যার সরাসরি নির্দেশ, আবু সাইদ, চাংখারপুল এবং আশুলিয়া হত্যাকাণ্ড সহ মোট 5 অভিযোগে গত 1 জুন তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। আজ বেলা 12টার দিকে আসামিদের বিরুদ্ধে আনা 5 অভিযোগ গ্রহণ করে বিচার কাজ শুরুর নির্দেশ দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। আর এর মধ্য দিয়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আবদুল্লাহ আল মামুনের জুলাই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার কার্য শুরু হলো। আজকে 5টি অভিযোগে এই আসামি ত্রয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী 3রা আগস্ট এবং 4ঠা আগস্ট এই 2 দিন ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন, অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে। এর আগে সকালে মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি আবদুল্লাহ আল মামুনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। তার বিরুদ্ধে আনিত অভিযোগের দায় স্বীকার করে মামলার রাজসাক্ষী হওয়ার আবেদন জানান তিনি। পরে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয়, তখন এটা আদালতের ডিসক্রিশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন। এটা কমপ্লিটলি আদালতের এখতিয়ার। তবে মামলার অপর 2 পলাতক আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলছেন, একজন অপরাধ স্বীকার করলে অন্যরা দোষী সাব্যস্ত হয় না। শেষ পর্যন্ত আইনি লড়াই চালানোর সিদ্ধান্ত জানান তিনি। জাজেসগণ একথাও বলেছেন যে আমি ডিসচার্জের প্রেয়ারে যে সমস্ত বক্তব্য দিয়েছি সেগুলি পরবর্তীতে বিচারের ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ শেষে যদি এটাকে গ্রহণযোগ্য মনে হয় তখন সেটা কোনো আর বিবেচনা করবেন। এদিন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলায় 26 পলাতক আসামিকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়ে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি সুষ্ঠু নির্বাচনের দিকে দেশ এগিয়ে গেলেও বারবার একটি চক্র সেই পথে বাধা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে গতকাল নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভায় মির্জা ফখরুল আরও বলেন, আগামী নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য হয় সে উদ্যোগ নিতে হবে সরকারকে। এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়। জুলাই সনদ সম্পর্কে সরকারের তরফ থেকে আমাদের কাছে মতামত চাওয়া হয়েছে। আমরা গতকাল রাত্রে সেই মতামত পুরো দিয়ে দিয়েছি। একই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, আওয়ামী লীগ পুনর্বাসনে আন্তর্জাতিক চক্রান্ত চলছে। আওয়ামী লীগ আমলের মতো যেনতেন নির্বাচন হলে তা মেনে নেবে না জামায়াত। এটি নিরপেক্ষ নির্বাচনের যে প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে চাচ্ছি, বারবার একটি অপশক্তি সেই পথে বাধার সৃষ্টি করছে। বলে আমরা ইলেকশন চাই, কিন্তু আমরা যেনতেন ইলেকশন চাই না। ইনক্লুসিভ আওয়ামী লীগকে ইলেকশনে স্পেস দেওয়ার জন্য কোন কায়দায় একটা ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন্ড আওয়ামী লীগ নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন কোনো দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে, এদেশের মানুষকে ইউজ করে, কোনো পলিটিক্যাল শক্তিকে ব্যবহার করে। যথাসময়ে সংসদ নির্বাচন না হলে দেশে একটি অন্ধকার শক্তি আবার ক্ষমতায় আসবে বলে সতর্ক করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নির্বাচন বেশিরভাগ মানুষের মনে হয় হবে না, তাহলে দেশে কি হবে? মার্শাল ল। আমাদের ভাববার দরকার। কিছু কিছু কনফিউশন তারা নিজেরাও তৈরি করছে। গণতন্ত্রের স্বার্থে বিভেদ ভুলে জুলাই আন্দোলনের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে ফ্যাসিস্টদের বিচার, মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান প্রয়োজন বলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই পদযাত্রার 10ম দিনে আজ মাগুরার পথসভায় এই মন্তব্য করেন তিনি। মাগুরার সংবাদদাতা এবং নড়াইল রিপোর্টার মির্জা নজরুল ইসলামের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির আয়োজনে সারা দেশে চলছে জুলাই পদযাত্রা। আজ মাগুরায় পালন করা হয় এ কর্মসূচি। সকালে ঝিনাইদহ থেকে মাগুরার উদ্দেশ্যে রওনা হয় এনসিপির নেতারা। দুপুরে মাগুরায় পৌঁছালে তাদের জেলা ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে বরণ করে নেয় স্থানীয় নেতাকর্মীরা। পরে ভায়না মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে তা ভায়না মোড়েই শেষ হয়। পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন বাংলাদেশ গড়তে ফ্যাসিস্টদের বিচার, মৌলিক সংস্কার ও নতুন সংবিধানের দাবি জানান। এই বাংলাদেশ নতুন করে গড়তে হলে আমাদের এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার, দেশের মৌলিক সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রয়োজন। এবং আমরা আরো বলছি যে আমাদের যে কোনো দেশের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ পন্থী একটি রাজনীতি দাঁড়া করাতে হবে। সবাই শেখ হাসিনা সহ ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানান এনসিপির অন্য নেতারা। বাংলাদেশের মাটিতে আর আওয়ামী লীগ যেন কোনোভাবেই না দাঁড়াতে পারে, তার জন্য আমরা এই বিচারের দাবিতে গণজাগরণের পদযাত্রা শুরু করেছি। ভায়না মোড়ে পথসভা শেষে নড়াইলের উদ্দেশ্যে যাত্রা করেন এনসিপির নেতাকর্মীরা। বিকেলে নড়াইলের পুরাতন বাসস্ট্যান্ডের সামনের মুক্ত মঞ্চে পথসভা করে এনসিপি। সেখান থেকে তারা যশোরের উদ্দেশ্যে রওনা দেন। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। প্রধান বিচারপতি নিয়োগ এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আজকের বৈঠকে কোনো ফয়সলা হয়নি। জরুরি অবস্থা জারির বিধান যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা না হয়, সেজন্য বিভিন্ন বিষয় আরও সুস্পষ্ট করতে আলোচনা হয়। এ মাসের মধ্যে জুলাই সনদ করা সম্ভব বলে আবারও আশা প্রকাশ করেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ।
প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা ঘোষণা এই 3 বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় 11তম দিনের মতো আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনার শুরুই হয় প্রধান বিচারপতি নিয়োগ ইস্যুতে, যেখানে কমিশনের প্রস্তাব ছিল আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া। এই প্রস্তাবের সাথে জামাত, এনসিপি সহ আরও কিছু দল একমত হলেও বিএনপি একমত হয়নি। তারা প্রস্তাব করেছে জ্যেষ্ঠতম 2 জনের মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার জন্য। অসদাচরণ বা অসামর্থ্যের অভিযোগের কারণে সংবিধানের 96 অনুচ্ছেদের অধীনে কোনো তদন্ত প্রক্রিয়া চলমান না থাকিলে রাষ্ট্রপতি আপিল বিভাগের কর্মরত প্রবীণতম অথবা জ্যেষ্ঠতম, যেটাই বলি, 2 জন বিচারকের মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। তবে দলগুলো এই ইস্যুতে একমত হয় সংবিধানের 95তম অনুচ্ছেদ সেটি বিদ্যমান রাখা ও রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ দেবেন এটি নির্দিষ্ট করা, যা আগে নির্দিষ্ট ছিল না। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনার দ্বিতীয় ইস্যু ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে, যেখানে তত্ত্বাবধায়ক সরকারের নীতি হিসেবে বিচার বিভাগ এবং রাষ্ট্রপতিকে বাদ দিয়ে এর গঠনের দায়িত্ব নবনির্বাচিত প্রতিনিধিদের উপর প্রস্তাব করে কমিশন, যেটি আজকে নতুন হওয়ায় এই বিষয়ে দলীয় ফোরামে আলোচনার জন্য সময় চায় রাজনৈতিক দলগুলো। বিচার বিভাগ এবং রাষ্ট্রপতি এই 2 প্রতিষ্ঠানকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার গঠনের জায়গাতে যাওয়া দরকার। দুপুরে বিরতির পর জরুরি অবস্থা জারি নিয়ে আলোচনা শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে, যেখানে জরুরি অবস্থা জারি সংক্রান্ত বিধান যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা না হয় সেজন্য বিভিন্ন বিষয় সুস্পষ্ট করতে আলোচনা হয়। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের এখনো মৌলিক কিছু বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠা করা যায়নি। আমাদের লক্ষ্য হচ্ছে এই জুলাই মাসের মধ্যেই যেন আমরা এই কাজ সম্পন্ন করতে পারি। অনেক বিষয়ে নিষ্পত্তি হয়নি, আলোচনা হয়েছে, সেটা যেহেতু অগ্রগতি হয়েছে আমরা আগামী সপ্তাহগুলোতে আশা করছি যে সেগুলির ব্যাপারে একটা মীমাংসার জায়গায় আমরা যেতে পারবো। সেটাই লক্ষ্য, সেটাই উদ্দেশ্য। এর বাইরে আসলে আমাদের কারোই কোনো উদ্দেশ্য নেই, বিশেষ করে কমিশনের উদ্দেশ্য থাকার কোনো কারণ নেই। আগামী রোববার দলগুলোর সাথে ফের আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। প্রক্সি নয়, পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। শাপলার প্রতীক কাউকে দেয়া হচ্ছে না। আর নতুন দল হিসেবে যারা নিবন্ধনের আবেদন করেছে, কাল থেকে শুরু হবে তাদের যাচাই বাছাই। এছাড়া ইভিএমে কোনো নির্বাচনেই ভোট না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। 11 নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে বিকেলে কমিশনের বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, ঢাকায় সংসদীয় আসনের সংখ্যা কমিয়ে জেলায় আসন বৃদ্ধি, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের ইভিএম ব্যবহার বাদ দেয়া, হলফনামায় দ্বৈত নাগরিকত্ব নিয়ে ঘোষণা দিতে হবে, প্রার্থীর পুরো জীবনের মামলার তথ্য দিতে হবে, নিজের এবং পরিবারের অন্য সদস্যদের সম্পদের পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে। জানান, খসড়া ভোটার তালিকা আগামী সপ্তাহে প্রকাশিত হবে। গত 15 বছরের মধ্যে চলতি বছর এসএসসি এবং সমমানের পরীক্ষার পাশের হার সর্বনিম্ন হয়েছে। গড় পাশের হার এবার 68.45%। আনোয়ার হোসেনের রিপোর্ট। কঠোর পরিশ্রমের বিনিময়ে চমৎকার ফলাফলই এই উচ্ছ্বাসের কারণ। জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনের জন্যই এই আনন্দে ভেসে যাওয়া। দুপুর 2টার পর রাজধানী সহ দেশ জুড়ে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলে যায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল, আর তাতেই খুশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। সব সাবজেক্টে প্লাস আসছে, এটার থেকে খুশি সত্যি আসলে নাই। যেমন প্রিপারেশন নিয়েছি তেমন ফলাফল পেয়েছি। প্রত্যাশা করি যে সবাই ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে জীবনে। তবে খুশিতে ভাসেনি সব শিক্ষার্থী, কারণ চলতি বছর এই পরীক্ষায় গত বছরের তুলনায় 14.59% কম শিক্ষার্থী পাশ করেছে। এবার গড় পাশের হার 68.45%, যা গত 15 বছরের মধ্যে সর্বনিম্ন। কমেছে জিপিএ 5-এর সংখ্যাও, এবার পেয়েছে 1,39,032 জন, যা গত বছরের তুলনায় 43,097 জন কম। দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফলাফলের এই পরিসংখ্যান তুলে ধরে, যেখানে জানানো হয় কেন এবার এত খারাপ ফলাফল হলো। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো চাপ ছিল না, কোনো নির্দেশনা ছিল না,
যা হবে তাই, এই মেসেজ আমরা এই মেসেজটাই এক্সামিনারদেরকে দিয়েছি যে আমাদের তরফ থেকে আপনাদের কাছে বিশেষ কোনো নির্দেশনা নেই। চলতি বছর পরীক্ষায় অংশ নেয় 19,04,086 জন, আর উত্তীর্ণ হয় 13,03,426 জন। পাশের হার ও জিপিএ 5 দুইটিতেই এগিয়ে রয়েছে মেয়েরা। পাশের হারে সবচেয়ে এগিয়ে রাজশাহী আর পিছিয়ে বরিশাল বোর্ড। ঢাকা বোর্ডে পাশের হার 67.51%, রাজশাহীতে 77.63, কুমিল্লায় 63.60, যশোরে 73.69, চট্টগ্রামে 72.07, বরিশালে 56.38, সিলেটে 68.57, দিনাজপুরে 67.03, ময়মনসিংহে 58.22%, আর কারিগরিতে 73.63 এবং মাদ্রাসা বোর্ডে 68.09%। এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা 984টি, যা গতবার ছিল 2,968টি। শূন্য পাশ প্রতিষ্ঠানের সংখ্যা এবার 134টি, যা গত বছর ছিল 51টি। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে পাবনার স্কয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানা জানান, এই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় 44 জন শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ 5 পেয়েছে 40 জন এবং 4 জন পেয়েছে এ গ্রেড। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় আজ অব্যাহত রয়েছে হালকা থেকে ভারী বৃষ্টি। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে নতুন করে প্লাবিত হয়েছে ফেনী এবং নোয়াখালীর বিভিন্ন এলাকা। ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর পানি তোড়ে বাঁধের ধসে যাওয়া অংশ দিয়ে অনবরত ঢুকছে পানি। প্লাবিত হয়েছে ফুলগাজী, ছাগলনাইয়া এবং ফেনী সদর উপজেলার বিভিন্ন এলাকা। তলিয়ে গেছে ফেনী ছাগলনাইয়া সড়ক। কুমিল্লার গোমতী নদীর পানি বাড়ায় বন্যার সংখ্যা জেলা প্রশাসনের পক্ষ থেকে 583টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পানি নিষ্কাশনের অভাবে ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে যশোরের বেনাপোল স্থলবন্দর। টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে রাঙামাটির লংগদু দীঘিনালা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আশঙ্কা রয়েছে পাহাড় ধসের। বন্যা পরিস্থিতির প্রেক্ষাপটে ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্ত করানো এবং নোয়াখালী খাল ও ড্রেনেজ অবমুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদের সভায়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা সভায় বন্যা পরিস্থিতিতে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে তাদের মতামত এবং করণীয় তুলে ধরেন। জানান, বিশ্ব ব্যাংকের অর্থায়নে 2 জেলার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত এবং পানি নিয়ন্ত্রণ অবকাঠামো মেরামতের কাজ চলছে। সভায় বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয় স্থাপন নিয়ে সমঝোতা স্মারকের খসড়া অনুমোদন দেওয়া হয়। এছাড়া মহেশখালীতে সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025 অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। খেলার খবর, 3 ম্যাচ সিরিজের প্রথম টি20তে কিছুক্ষণ পর সন্ধ্যা 7:30টায় শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলেতে টস হেরে ব্যাট করবে সফররত দল। টেস্ট এবং ওয়ানডে সিরিজ হারের পর এবার টি20 সিরিজের লড়াই শুরু করছে বাংলাদেশ। ক্রিকেটের এই ফরম্যাটেও শ্রীলঙ্কার বিপক্ষে 17 বারের দেখায় জিতেছে মাত্র 6টি, হেরেছে 11টিতে। সন্ধ্যা সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, কামাল এবং মামুনের বিচার শুরু। রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মামুন। ডিসেম্বরের মধ্যে ভোটের প্রস্তুতি সম্পন্নের নির্দেশে বিএনপি এবং জামায়াত নেতাদের সন্তোষ। ফ্যাসিস্টদের বিচার, মৌলিক সংস্কার এবং নতুন সংবিধানের দাবি এনসিপির। মাধ্যমিকে গড় পাশের হার 15 বছরের মধ্যে সর্বনিম্ন, কমেছে জিপিএ 5। এবার ফল বাড়িয়ে দেখানোর নির্দেশ দেওয়া হয়নি, জানান সংশ্লিষ্টরা। এ ছিল সন্ধ্যা সংবাদে। দর্শক, করোনা সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।